ক্যাপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, সার্চ কমিটিতে নির্বাচন কমিশন পুনর্গঠন, বঙ্গভবনে চলছে শেষ প্রস্তুতি, আইন হচ্ছে না। পুলিশের সেবাকে আরো জনবান্ধব করতে হবে, পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, চিকিৎসা নিয়ে ভয়াবহ বাণিজ্য, ঘরোয়া সভায় বন্দী বিএনপি। মানব জমিন, নজরদারিতে 4 কোটি মোবাইল ব্যাংকিং গ্রাহক। আমাদের সময়, ট্যানারির বর্জ্য বিষ 14 নদীতে। সকালের খবর, সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি হতে যাচ্ছেন 12 জন। পুঁজিবাজারে সুবাতাস। জয়দিন, ভুয়া পরোয়ানায় গ্রেফতার, কারাবাস। যানজটে কমছে কর্মপরিধি। মানবকণ্ঠ, সব সেক্টরেই দুর্নীতি, পোস্টমর্টেম। ভোরের কাগজ, কলেজ জাতীয়করণে খরচ বাড়বে 627 কোটি টাকা। আমাদের অর্থনীতি, হারের পর তামিমের অনুশোচনা, টেস্টের 2 হারে 3 পয়েন্ট হারালো বাংলাদেশ। দৈনিক দিনকাল, জলবায়ুর টাকা রাজনৈতিক বিবেচনায়। দৈনিক সংগ্রাম, জলবায়ু তহবিলের অস্বচ্ছতা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন, রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ, 6 প্রকল্পের 5টিতেই অনিয়ম দুর্নীতি। দৈনিক করতোয়া, তিস্তায় নাব্যতা সংকট, খেয়াঘাটগুলো প্রায় বন্ধ, নেতিবাচক প্রভাব পড়ছে জনজীবনে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, Myanmar seeks time and space. The Financial Express, DSE jumps over টাকা 21 বিলিয়ন মার্ক। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আমাদের প্রথমেই যে শিরোনাম হাতে ছিল তার মধ্যে একটি রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন, পুলিশ পদক প্রদান করেছেন এবং তিনি জঙ্গিবাদ সহ সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এবং এইটি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এটা তো স্বাভাবিক, আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সব সময় জনগণের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে এবং আমরা ওই জায়গাটুকু আশা করতে পারি। আমরা অতীতে অনেকগুলো ঘটনা যদি লক্ষ্য করি, আপনি দেখবেন যে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে পুলিশের সাহসী ভূমিকা ছিল। আমরা যে ঘটনাটি ঘটেছিল আপনার মিরপুরের এলাকাতে, কিংবা আপনার যে ঘটনা আমরা পরবর্তী সময় দেখেছিলাম খিলক্ষেতের ওখানে, কয়েকটি জায়গাতে একটার পর একটা, চট্টগ্রামের অপারেশনটি বলি বা অন্যান্য জায়গাগুলো, যেসব জায়গায় আমরা বড় বড় জঙ্গিদের ঘটনাগুলো দেখি, আমরা দেখি যে পুলিশ বাহিনীর একটা সাহসী ভূমিকা সবসময় আমরা দেখতে পেয়েছিলাম, যে কারণে প্রাইম মিনিস্টার হয়তো তাদের সেই প্রশংসার জায়গাটুকু দেওয়ার চেষ্টা করলেন। এবং আমার কাছে মনে হয় যে কেউ যদি ভালো কাজ করে তা বলতে হবে, আবার খারাপ কাজ করলে সেটিও বলতে হবে। পুলিশের তো দুটি ভূমিকা। পুলিশ কিন্তু একটা সময় আপনি যদি দেখেন, আমরা তো একটা আশাবাদের জায়গাটুকু রাখি, পুলিশের সংকটের অনেক সংকট, তাদের কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে, তাদের অন্যান্য ক্ষেত্রে অনেকগুলো সংকট, যেই পুলিশ সংশোধন হওয়ার কথা ছিল আমরা সেটি এখনো হতে দেখি না। আমরা যদি দেখি ব্রিটিশ শাসন আমল থেকে যেভাবে পুলিশের আইনগুলো সংশোধন হওয়া দরকার ছিল, কিন্তু এখনো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এত বছর পর আপনার ব্রিটিশ অনেকগুলো পুলিশি আইন এখনো বলবৎ আমাদের সঙ্গে। আমাদের জায়গাটুকু হলো অবশ্যই আমাদের পুলিশকে তাদেরকে অত্যন্ত আধুনিক বর্তমান বাস্তবতার সঙ্গে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সেই মানসম্পন্ন করে তৈরি করতে হবে। আমাদের লক্ষ যক্ষ মার্কা গাড়ি দিয়ে আপনার আধুনিক চিন্তা চেতনার, যে আধুনিক যানবাহন কিংবা আধুনিক অস্ত্র বহন করার পুলিশের সঙ্গে লড়াই করা অনেক দুষ্কর আছে। তা আমাদের তাহলে করতে তো হবে কি, আমাদেরকে যেটা করতে হবে সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে আমাদের এমনিতে সাধারণ সিপাহীরা বা একজন ট্রাফিক পুলিশের কষ্টের কথা, মানবতার জীবনযাপনের কথা আমরা জানি। বর্তমান সরকার মানে বর্তমান প্রাইম মিনিস্টার পুলিশের জন্য সবচেয়ে বেশি করার দৃষ্টান্ত স্থাপন করলেন। সেই জায়গাটুকু থেকে বলছি আমরা আরো পুলিশকে আধুনিক একটি পুলিশ বাহিনী হিসেবে দেখতে চাই। আমরা শুনতে চাই না যে আমাদের পুলিশ বাহিনী কোনো সাংবাদিকের বিরুদ্ধে প্যান্ট চুরির মামলা করলো। আমরা শুনতে চাই না বা দেখতে চাই না আমাদের পুলিশ বাহিনী নিরীহ মানুষকে হয়রানি করে একদম, কিংবা থানার মধ্যে নিয়ে একজন নিরীহ মানুষকে হাত পা বেঁধে কিংবা পা ঝুলিয়ে তাকে ঝুলিয়ে রেখে তাকে মারধর করলো। সেই ঘটনাগুলো এই যুগে চলবে না।
আপনাকে এই যুগে বর্তমান প্রযুক্তির সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে। আপনাকে কাল্পনিক একটা গুজব ছড়িয়ে দেওয়া কিংবা জজ মিয়ার মতো নাটক তৈরি করা, এই ধরনের ঘটনাগুলি কিন্তু পুলিশকে এখন যদি আমরা দেখতে পাই, সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। তাহলে আপনাকে থাকতে হবে কি, বর্তমান বাস্তবতার সঙ্গে থাকতে হবে। সংকটটা যেখানে থাকবে সমাধানটা করতে হবে। আমরা উন্নত প্রশিক্ষণের দরকার আমাদের পুলিশ বাহিনীর পর্যাপ্ত সুযোগ সুবিধাগুলো বাড়ানো দরকার। তাদের যেই কারিগরি দিক থেকে, আপনি ধরেন টেকনোলজিক্যাল দিক থেকে যেরকম আর একটু প্রশিক্ষিত হওয়া দরকার, সেই জায়গাগুলোতে আমরা মনে করি দেশ কিংবা বিদেশ যেখানে হোক তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। কারণ আধুনিক বিশ্বে আমাদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সঙ্গে যারা সম্পৃক্ত, সে ন্যাক্কারজনক ঘটনাবলী যদি থামাতে হয়, তাহলে তাদেরকে যদি বন্ধ করতে হয় এই ধরনের কর্মতৎপরতা থেকে, তাহলে পুলিশকে আমরা ডেলি সাজানোটুকু আশা করব। আমরা শিরোনামে দেখছি যে সার্চ কমিটিতেই হতে যাচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হয়েছে, আমরা সবাই জানি। সেখানে আইনের কথা এসেছিল সুপারিশ হিসেবে, আইনটি এই মুহূর্তে হচ্ছে না, তেমনই রয়েছে সংবাদপত্রে। হ্যাঁ, আইনটি এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, আমাদের কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতার কিন্তু অভাব নেই। আপনি ব্যক্তি হলো এখানে বিষয়, আপনার কতটুকু ব্যক্তিত্ব, আপনার কতটুকু পার্সোনালিটি দিয়ে আপনি একটি ঘটনাকে মোকাবেলা করবেন। আমরা তো বর্তমান ইলেকশন কমিশন তারা যদি চেষ্টা করে, নারায়ণগঞ্জের সর্বশেষ ইলেকশনের সময় আমরা দেখেছিলাম যে একটা নিরপেক্ষ ইলেকশন করা সম্ভব। আবার 5 জানুয়ারির মতো একটি বিতর্ক তৈরি করার ক্ষেত্রে তাদের কিন্তু জুড়ি মেলা অনেক দুষ্কর। যদিও আমরা মনে করি 5 জানুয়ারি ইলেকশনটার সময় সার্বজনীন হয়তো অংশগ্রহণ ছিল না, তো তারপরেও যে অনেকগুলো জায়গায় প্রশ্নের বাইরে রাখা সম্ভব। আমরা এই জায়গাটুকু ইলেকশন কমিশন যদি তার সাহসী পদক্ষেপগুলো রাখতে পারে, সার্চ কমিটি যেভাবে গঠন করা হোক না কেন, এবং যাদেরকে ইলেকশন কমিশন, আমরা ওই জায়গাটুকু আশা করব ন্যূনতম একটি গ্রহণযোগ্যতা লাগবে। কন্ট্রোভার্সিয়াল কোনো মানুষকে আপনি যদি ইলেকশন কমিশনে এনে দায়িত্ব দেন, হবে না। সার্চ কমিটি আবার যে কারণে গঠন করা, তাদেরকেও সেরকম মানুষের ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। আপনি ধরেন আমরা একজন সম্মানিত মানুষ যাকে আমরা মনে করি যে তিনি হয়তো ভালো করবেন, আবার দেখা গেল তিনি সবচেয়ে বড় দলবাজ এবং দলখানা। ইলেকশন কমিশনটাকে আমরা সেই জায়গার বাইরে দেখতে চাই। আমি তো খুব বেশি না, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ভারতের ইলেকশন কমিশনের থেকে আমাদের ইলেকশন কমিশনের ক্ষমতা কতটুকু কম বা বেশি। সেখানে হয়তো জুডিশিয়াল সার্ভিস এন্ড ইলেকশন কমিশন যৌথভাবে অনেকগুলো কাজ করে থাকে। আমরা তো আশা করি না যে আমাদের টিএন সেশনের মতো একজন ওই মাপের একজন ইলেকশন কমিশনার আমরা পাবো। আমরা এতটুকু প্রত্যাশা রাখতে পারি যে আমাদের ইলেকশন কমিশন সেরকম একজন মানুষ হবেন যিনি ন্যূনতম গ্রহণযোগ্য থাকবে সার্বজনীন, এবং সকল দল মত পেশার মানুষ তাকে গ্রহণ করবে। তিনি একজন পজিটিভ মানুষ, তিনি রাষ্ট্রের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, মুক্তিযুদ্ধ চেতনাকে টিকিয়ে রাখার জন্য, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি স্বাভাবিক নিরপেক্ষ অবস্থান থেকে আমাদের ভোটাধিকার সংরক্ষণ করবেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেবেন। এই প্রত্যাশার জায়গাটুকু আমরা রাখতে পারি। আপনি আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে দলকানা মানুষ যেন না হন, এরকম কিছু একটা। আমরা দেখেছি যে বিএনপি তেমন কথা বলছিল যে দলীয় লোক নেওয়া হলে তারা আন্দোলনে যাবেন। আপনার পত্রিকায় কিন্তু সংবাদ শিরোনাম রয়েছে যে ঘরোয়া সভায় বন্দী বিএনপি, এরকম। দেখুন, আন্দোলনের হুঙ্কার দিয়ে বিএনপির এই মুহূর্তে আমি মনে করি তাদের কোনো লাভ নাই। তার চেয়ে বড় বিষয় হলো তাদের এখন ঘর গোছানোটা অনেক জরুরি, বেশি দরকার। কারণ আমরা যদি দেখি এর আগের ঘটনাবলী থেকে 5 জানুয়ারির আগের সময় যে বিএনপিকে আমরা দেখেছিলাম, তাদের যে সাংগঠনিক শক্তিশালী অবস্থান আমরা প্রত্যক্ষ করেছিলাম, সারা বাংলাদেশে তাদের যে সাহসী অবস্থান ছিল সেটাও আমরা দেখেছিলাম। আবার এর পরবর্তী সময় ইলেকশনের পরে টানা 3 মাসের একটি আন্দোলন কর্মসূচি বেগম খালেদা জিয়া যেটি ডিক্লেয়ার করেছিলেন, এবং কখন সেই আন্দোলন প্রত্যাহার করা হলো দেশবাসী এখনো জানে না, আমি নিজেও জানি না একজন সংবাদকর্মী হিসাবে। আমার কাছে যেটি মনে হয় বিএনপিকে তাদের রাজনৈতিক ক্ষেত্রে তারা এখন অনেকটা আমরা দেখতে পাই যে ঠিক আছে, মাঠের জনসভার কর্মসূচির ক্ষেত্রে সরকারের কোনো মহল কিংবা পুলিশ থেকে নিরাপত্তার অজুহাতে অনুমতি মিলছে না, কিন্তু এরপর তারা ঘরের মধ্যে থেকে তাদের যে সভা সমাবেশগুলো করার চেষ্টা করছেন, সংগঠনকে ধরে রাখার চেষ্টা করছেন। এটি একটি ভালো উদ্যোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমি এটাকে পজিটিভ ভাবে নিব। কিন্তু এটাও সত্য, আপনার আন্দোলন নামে জ্বালাপোড়ো অবস্থান, আন্দোলন নামে মানুষকে পুড়িয়ে মারা, আন্দোলনের নামে বার্ন ইউনিটে প্রতিদিন অসংখ্য মানুষ আর্তনাদ করা, সেই রাজনীতি কিন্তু এখন আর নেই। রাজনৈতিক গড়বড়ের যে জায়গাটুকু ছিল লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে আমি যে কোনো একটা সরকারকে ফেলে দেব, এই জায়গাটুকু কিন্তু মানুষের কাছে এখন গ্রহণযোগ্যতা কোনোভাবে আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে যেটি হতে পারে যে আপনাকে ইতিবাচক ধারার একটা রাজনীতি দৃষ্টান্ত দেখাতে হবে, এবং ইতিবাচক ধারার রাজনীতির মধ্যে দিয়ে জনগণের মন জয় করতে হবে এবং ইলেকশনকে মোকাবেলা করতে হবে। আপনার যদি মনে হয় না আমি এখন
একজনকে মনোনয়ন দিয়ে দিলাম, আগের মতো তালগাছকে মনোনয়ন দিয়ে দিলাম, তালগাছ চলে আসবে, সেই জায়গাটুকুর পরিবর্তন হচ্ছে। সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদের যদি দায়িত্ব না আসেন তাহলে সমস্যা বাড়তে থাকবে। আরেকটা বিষয় দেখেন, গত 90 দিনের বিএনপি যে টানা আন্দোলন ছিল, তারপর আমরা দেখেছিলাম বিএনপি যে কাউন্সিলটি হলো, বিএনপি সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এমন সব ব্যক্তিকে রাখা হলো যারা নিজের ক্ষেত্রে এই অবস্থান থাকার কথা নয়। যেমন চট্টগ্রাম আসলাম চৌধুরী, তাকে কিন্তু কি কারণে এত বড় একটা পদ দিয়ে রাখা হলো? আসলাম চৌধুরী এখন কারান্তরীণ। আমরা জানি যে মোসাদের মতো একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের কথা আমরা বলা হয়ে থাকে। আমার বক্তব্য সেটি নয়। আসলাম চৌধুরীর মতো মানুষ হঠাৎ করে কি করে বিএনপির মতো একটি দলের যুগ্ম মহাসচিব দায়িত্ব পেতে পারেন? প্রশ্নটা সেখানে তৈরি হয়ে পড়ে। তখনই আপনি তখন প্রশ্ন তৈরির সুযোগ যদি বিএনপি দিয়ে থাকে তাহলে মানুষ তো প্রশ্ন করবেই। আপনাকে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা তো একটা শক্তিশালী বিরোধী দল চাই, আমরা একটা শক্তিশালী রাজনৈতিক কাঠামো দেখতে চাই। কারণ রাজনৈতিক বিউটির সবচেয়ে বড় জায়গাটুকু হলো বিরোধী দল শক্তিশালী যেন থাকে এবং সমালোচনামূলক জায়গাগুলো থেকে যেন বলে থাকে এটা একটা ভুল রাজনীতি, এটা এই রাজনীতি জনগণের সাথে সম্পৃক্ত নয়, কিংবা গণবিরোধী অ্যান্টি পাস হচ্ছে পার্লামেন্টে, সেই প্রতিবাদের জায়গাটুকু থাকতে হবে। আমরা বিএনপির কাছে সেই জায়গাটুকু, হ্যাঁ, যেখানে আপনাদেরকে অনুমতি দিচ্ছেন, আপনি জনগণকে জানান যে আমাদের এই কর্মসূচি পালন করতে দিচ্ছে না, কিন্তু পাশাপাশি সাংগঠনিক শক্তিকে যদি তারা কাজে লাগানোর চেষ্টা না করেন এবং গোছানোর চেষ্টা না করেন, ইলেকশনের কিন্তু ধরেন আমরা যদি ধরেই নিই 2019 সালের জানুয়ারি অথবা 2018 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জাতীয় ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে, তাহলে আপনার কাছে সময় কিন্তু নেই। এই বছরটি দেখতে দেখতে চলে যাবে, তারপরের একটি বছর আপনার তো 3 মাস তো হাতে রেখে ইলেকশন করতে হয় আমাদেরকে। তো সব প্রক্রিয়াগুলোর মধ্যে থেকে শুধু সাংগঠনিক আগের মতো কথা বলে রাজনীতি করে চলে যাওয়া সেটি হবে না। আমরা পুঁজিবাজারে সুবাতাস সেরকম শিরোনাম দেখেছি। কিছুদিন ধরেই তো দেখতে পাচ্ছি যে পুঁজিবাজার অনেক বেশি চাঙ্গা হয়েছে বিগত সময়ের চাইতে। আমরা কিন্তু পুঁজিবাজারকে চাঙ্গা দেখতে চাই, কিন্তু একটা যেটা হয় ঘর পোড়া একটা গরু সিঁদুরে মেঘ দেখলেই যে ভয় পায় একটা বক্তব্য আছে না আমাদের, একদম আমার কাছে সেরকম মনে হয় যে সিঁদুরে মেঘ মনে জমলো কিনা। যখন দেখি পুঁজিবাজারে চাঙ্গা একটা অবস্থান, তখন মনে হয় গ্রামের নিরীহ মানুষটিকে লোভ দেখিয়ে যারা শেয়ার কেলেঙ্কারির সঙ্গে কারসাজির সঙ্গে জড়িয়েছিলেন সেই মানুষগুলো আবার নতুন করে আহ্বান জানাচ্ছে কিনা। একটা সময় আমরা দেখেছিলাম সেখানে যে সেই কেলেঙ্কারির নায়করা মানুষকে তাদের ভিটে বাড়ি বিক্রি করে, জমির বউয়ের সোনা দানা বন্ধক রেখে কিংবা জমি বিক্রি করে, একদম ঘর বাড়ি বিক্রি করে পর্যন্ত দৃষ্টান্ত ছিল এসে শেয়ার বাজার বিনিয়োগ করে অতি মুনাফা বা অতি লাভ করার চেষ্টা করার জন্য এক ধরনের মানুষ বিনিয়োগ করেছিলেন। শেয়ার বাজারের প্রথম পার্টটা হলো বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। এই মুহূর্তে আবার যাতে কারসাজি করে কেউ শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিয়ে চলে যেতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি যারা বিনিয়োগ করছেন বা যারা বিনিয়োগের দিকে যেতে চান তাদেরকেও সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকে তাহলে কেলেঙ্কারির নায়কদের আগের কিন্তু তারা কিন্তু এখনো অনেক দূরে নয়, তারা কিন্তু এখনো অনেক শক্তিশালী। এই শক্তিশালী মানুষগুলোর জন্য একটা নিরীহ মানুষের লড়াই করা অনেক কষ্টকর একটা বিষয় থাকে। সেই কষ্টকর জায়গা থেকে বলছি, আপনার ধরেন এই জায়গাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো মানুষ নতুন করে সবকিছু হারিয়ে না যায়, তার সর্বস্ব হারিয়ে রাস্তায় ঘুরতে না হয়। এইটা 2 বার ঘটেছে বাংলাদেশের, আমরা দেখেছিলাম। 3বার আমরা হোক এবং শেয়ার বাজারের কারসাজির নায়ক যারা, সেই নায়কগুলো যাতে মাঠে না থাকতে পারে সেদিকে দৃষ্টি কিন্তু সরকারকেও রাখতে হবে। পুঁজিবাজার যারা চালান তাদের তো একটা দায়িত্ববোধ আছে। পাশাপাশি সরকারের আইন প্রয়োগকারী সংস্থা, সরকারের বিভিন্ন এজেন্সি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে একটা জায়গায় পরিষ্কার করতে হবে যে এইবার আর যাতে মানুষ যেন সংকটে না পড়ে। মানুষকেও আর যারা বিনিয়োগ করবেন তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে বলছি আমরা এই কারণেই যে আপনারা এমন কোনো খাতে বিনিয়োগ করবেন না যে খাতের আলটিমেটলি কোনো পরিণতি সুখকর বা শুভ কোনো কিছু বয়ে আনবে না। আমরা শিরোনামে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি তার বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে তার সমালোচনা করেছেন, গণমাধ্যমের সমালোচনা করেছেন, সেটি আমরা আগেই দেখেছি। বিশেষ করে নারী বিক্ষোভকারীরা তাদের সমালোচনা করেছেন তিনি। আবার দেখেন, একটা ঘটনা থাকে, আমরা মনে করি যে আমরা দক্ষিণ এশিয়ার মানুষ বা এশিয়ার জনগোষ্ঠীর মধ্যে আন্দোলন, সীমাবদ্ধতা, সরকার বিরোধী অবস্থান, মিছিল, মিটিং এগুলো সবসময় হয়ে থাকে। নিয়তির একটা একটা চাকা থাকে যে আজকে এটা ঘুরতে থাকে, একদম দুর্বিপাকের মতো একদম ঘুরতে আমরা দেখে থাকি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আমেরিকা গিয়ে পড়লো কিনা। ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বলেছিলেন তিনি ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার পর তিনি কঠোর একটা অবস্থান গ্রহণ করবেন। তিনি সেটা হতে পারে
তার সীমান্ত এলাকা নিয়ে, সেটি হতে পারে তার আন্তর্জাতিক নীতিমালা নিয়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিংবা আমরা ওবামার যে স্বাস্থ্যনীতি ছিল যেটি তিনি বাতিল করলেন সেটি হতে পারে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তার যে অবস্থানগুলো ছিল, তার ঘোষণা ছিল, সেই জায়গা থেকে তিনি কিন্তু সরেননি। আমরা এখন যদি দেখতে পাই আরেকটু হলো যে একটা চিন্তাও তাকে করতে হবে, কারণ তিনি বললেন সকল রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেবেন। এখন ভারতের রাষ্ট্রদূতকে যদি তিনি 20 তারিখে প্রত্যাহার করে নিতেন, তাহলে ভারতের কিভাবে তার আমেরিকান কার্যক্রম পরিচালিত হতো? ওয়ার্ল্ডের অন্যগুলো জায়গাতেও একরকম একটা দেখি, সমানে সব ডেমোক্রেটদের সবাইকে প্রত্যাহার করে নিয়ে আসা হলো। আজকে যে বিক্ষোভটির কথা আপনি বললেন, নারীর প্রতি সম্মানের জায়গাটুকু তো ডোনাল্ড ট্রাম্প আগেই দেননি, এটা ইলেকশনের আগেও আমরা দেখেছিলাম। আপনি দেখেন এর পরবর্তী সময় তার যেসব ছবি, তার পারিবারিক যেসব কেলেঙ্কারির পাঠগুলো, তার যিনি এখন ফার্স্ট লেডি হলেন তারও যেসব ছবি প্রকাশিত হয়েছিল সংবাদপত্রে, খুব স্বাভাবিক প্রক্রিয়ার সংবাদপত্র এবং মিডিয়ার প্রতি তার একটা ক্ষোভ থাকাটাই একটা আমরা নর্মাল একটা বিষয় কিন্তু মনে করছি। আর যদি তিনি সেটি না করতেন তাহলে মনে করতাম যে না, তিনি হয়তো অতি উন্নত সাংস্কৃতিক চিন্তার একজন মানুষ এবং তার মধ্যে সহনশীলতা। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় বিষয়, তার মধ্যে আমি সহনশীলতার রেস্টটা অনেকটা কম দেখি। এখন এই জায়গাটুকু আমাদের যে ধারণাটুকু ছিল যে আপনি ক্ষমতা নেওয়ার আগের একটা অবস্থান আর ক্ষমতা নেওয়ার পরের পরিস্থিতিটা সম্পূর্ণ বদল হবে, কারণ রাষ্ট্র ক্ষমতায় যখন যিনি দায়িত্বভার গ্রহণ করবেন তখন তাকে একটা কাঠামোর মধ্যে পড়ে যেতে হয়। আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম, সেটি যদি না হয়, ডোনাল্ড ট্রাম্প তার নিজের নীতিতে চলেন তাহলে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ।